প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। নববর্ষের শুভেচ্ছা। অবশ্য সেই নববর্ষ তো এই বছরে না। বাংলা নববর্ষে সমগ্র বাঙালি জাতি যে আনন্দ উৎসবে মেতে উঠত, ভয়ঙ্কর করোনা ভাইরাসের আক্রমণে আমাদের সেই আনন্দ করবার সুযোগ নেই। পত্রপত্রিকায় দেখেছেন ইতিমধ্যেই বুভুক্ষ মানুষের ঢলের মতো নেমেছে সারা দেশে। এক পিতা তার সন্তান সন্ততিদের খাওয়াতে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছেন। আর সিরাজগঞ্জে এক কিশোরী খাবার না পেয়ে বোনের দুঃখে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন। এগুলো পত্রিকায় এসছে। ভেতরে আরও কত যে দুঃখের কাহিনী আছে সেগুলো আমরা সবাই হয়তো এখনো জানি। যেরকম করে গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নেমেছেন, রাজপথ অবরোধ করছেন, সমস্ত ধরনের লকডাউন অস্বীকার করছেন, এবং যে শারীরিক দূরত্বের কথা বিশ্বব্যাপী সবাই বলছেন করোনা ভাইরাস মোকাবেলার জন্যে, সেটাকে লঙ্ঘন করছেন বা করতে বাধ্য হচ্ছেন। সেই পরিস্থিতিতে নববর্ষ আমাদের কাছে কেবলমাত্র একটা চ্যালেঞ্জের মতো সামনে এসে দাঁড়িয়েছে। চ্যালেঞ্জটা কি, এই সম্পর্কে সারা দুনিয়াতে সমস্ত জায়গায় প্রচুর কথা বলা হয়েছে। আমাদের দেশেও আমরা এই সম্পর্কে মানুষকে সচেতন করবার জন্যে নানা রকম প্রয়াস পাচ্ছি। দুটো দিক আছে, আমি আগেও বলেছি। একটা হচ্ছে এই অসুখকে, এই ভাইরাসের বিস্তারকে রোধ করা এখনই, যেন আর না হতে পারে। আমরা সেটা খুব ভালোভাবে করতে পারছি না। বরঞ্চ দেখেছেন গতকালকে স্বাস্থ্যমন্ত্রী বললেন যে সংক্রমণ আরও বেশি হচ্ছে। খুব অবাক লাগে, এই মানুষগুলো ক্ষমতায় থেকে একদিন আগে যা বলেন একদিন পরে তার সম্পূর্ণ উল্টো কথা বলেন এবং সেটার ব্যাখ্যা দেওয়ার দরকার মনে করেন না। ক্ষমতার শীর্ষে থেকে আমাদের অনেকেই বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, করোনা আমাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু তার একদিন পরেই বলেন আমাদের ভয়াবহ একটা বিপদের সামনে আমরা পড়েছি। সত্যি কথা হচ্ছে সমগ্র বিশ্ব একটা ভয়াবহ বিপদের সামনে পড়েছে, একটা চ্যালেঞ্জের সামনে পড়েছে। এই চ্যালেঞ্জ কেউ কেউ প্রত্যুৎপন্নমতিত্বের সঙ্গে খুবই তাড়াতাড়ি করে মোকাবেলা করতে পেরেছেন, কেউ কেউ পারেননি বলে তার জন্য কাফফারা দিচ্ছেন। আমরা কি পারছি? সবাই বলেছেন পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, এর কোনো বিকল্প নেই। আমরা পরীক্ষা বাড়াবার চেষ্টা করছি বটে, কিন্তু খুব যে বাড়াতে পারছি সেরকম নয়। তারপরে আমি বলি সরকার যেটুকু চেষ্টা করছেন আমি তার জন্য তাদেরকে ধন্যবাদ দিতে পারতাম, কিন্তু পত্রিকায় গতকালকে আমি দেখেছি আমাদের সক্ষমতা এখন দিনে অন্তত 5,000 রোগীকে পরীক্ষা করার, কিন্তু আমরা করতে পারছি মাত্র 1350 জনের। এই সক্ষমতা বাড়াবার জন্য আমরা কি করছি এই পর্যন্ত আমরা তার কোনো খবর জানি না। হসপিটাল বাড়াবার কথা বলেছে, অন্যান্য কথাবার্তা বলা হয়েছে, কিন্তু আর একটা শর্ত হচ্ছে যে শারীরিক দূরত্ব নিশ্চিত করা। নিশ্চিতভাবে সেটা আমরা ব্যর্থ হচ্ছি, এবং কেন ব্যর্থ হচ্ছি সে সম্পর্কেও এর আগে আমি আপনাদেরকে বলেছি। 4 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। 2 কোটি পরিবারকে সরাসরি যদি অর্থ সাহায্য, খাদ্য সামগ্রী সাহায্য দেওয়া না যায় তাহলে তারা বুভুক্ষায় মারা যাবে। তো এই মানুষগুলোকে বাঁচাবার জন্যে নগদ অর্থ বা খাদ্য সাহায্য দেওয়ার কথা এখন পরে সবাই বলেছে। আমরা বলেছি 1 মাস আগে, গত মাসের আগের মাসে 24 তারিখে, যে এই দরিদ্র পরিবারকে সাহায্য করাই হলো আমাদের জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন যদি করোনা মোকাবেলা করতে চাই। আপনারা দেখেছেন এর মধ্যে আমাদের সরকার প্রধানমন্ত্রী 2 বার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, কিন্তু সেই ভাষণের মধ্যে উনি যত রকম কথাই বলেছেন সরাসরি এই 2 কোটি পরিবারের জন্য কোনো অর্থ সাহায্যের বিষয় নাই। তো মানুষগুলো কি করবে? প্রথমেই তিনি ঘোষণা করেছেন যেরকম করে 5,000 কোটি টাকা গার্মেন্টস বা এক্সপোর্ট করেন যে সমস্ত রপ্তানিমুখী শিল্প, তাদের জন্যে তারা যাতে বেতন দিতে পারে। এখন খোঁজ নিয়ে দেখেন, ওই গার্মেন্টস মালিকদের সঙ্গে কথা বলে দেখেন সেই টাকা ব্যাংকগুলো ঠিকমতো ছাড় করে, কারণ তার প্রক্রিয়াগত জটিলতা এবং অনেক বেশি সময় নিচ্ছে সেটা সম্পন্ন করতে। বাকি যারা ইনফর্মাল সেক্টর আছেন, অর্থাৎ যারা সরাসরি কোথাও চাকরি করেন না কিন্তু দিন আনে দিন খায়, তাদের জন্য কোনো রকম প্রণোদনা নেই। আমরা প্রথম থেকে একটা কথা বলে আসছি, আমাদের পাশে পশ্চিমবঙ্গে 1 কোটি মানুষকে 6 মাস ধরে বিনামূল্যে খাবার সংগ্রহ করবার ঘোষণা দিয়েছেন মমতা ব্যানার্জি। দেখুন ছবির মধ্যে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
আর কেরালা তো একটা মডেল হয়ে দাঁড়িয়েছে। আমি কোনো দূরে যাচ্ছি না, আমি আমেরিকার কথা বলতে পারি, ইউরোপের কথা বলতে পারি, আগেও বলেছি, সেটা বলছি না, কিন্তু আমাদের পাশে এই কেরালা তো একটা মডেলের মতো স্থাপন করেছে কীরকম করে কেরালা এই করোনা ভাইরাসের মোকাবেলা করা যায়। আমরা করতে পারছি না কেন? ভারত তারা যেটা করেছে, পাকিস্তান যা করেছে, অন্তত দরিদ্র জনগোষ্ঠীকে সবার আগে এটা মোকাবেলা করবার ব্যবস্থা করে। এটা ধনী দেশগুলো পারে, তারা বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে, তারা ক্যাশ টাকা দিচ্ছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমাদের অনেকগুলো সিস্টেমের মধ্যে আসলে এই গরিব মানুষদের কাছে, যারা নিম্ন বেতনভোগ কর্মচারী, নিম্ন মধ্যবিত্ত তাদের কারো জন্যে কোনো রকম ব্যবস্থা এখন পর্যন্ত করা হয়নি। আমরা বলেছি 5,000 টাকা পর্যন্ত যাদের বেতন, মাফ করবেন, 5,000 টাকা পর্যন্ত যাদের বাড়ি ভাড়া দিতে হয়, তাদের বাড়ি ভাড়া বাড়ির মালিকদের কাছে সরকার পৌঁছে দেবেন সেই অঙ্গীকার করেন, যাতে তাদের ঘর ছাড়া হতে না হয়। কোনো রকম ঘোষণা নেই। আমরা এই যে 2 কোটি পরিবার সম্পর্কে বলেছি, তার সম্পর্কে কোনো ঘোষণা নেই। এবং গরিব মানুষের কাছে খাবার ইত্যাদি পৌঁছে দেওয়ার জন্য প্রথম থেকে আমরা কথা একটা বলে আসছি যে আমাদের দেশে যেরকম করে দুর্নীতিতে ছেয়ে গেছে, যেরকম করে ক্ষমতাসীন দল দুর্নীতিতে নিমজ্জিত, যেরকম করে লুটপাটে ব্যস্ত, সমগ্র সময় জুড়ে তারা যে সমস্ত কাজ করেছে, এই পরিপ্রেক্ষিতে ত্রাণ সামগ্রী মানুষের প্রতি সাহায্য যেন সামরিক বাহিনীর মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়। সামরিক বাহিনী তত্ত্বাবধান করবে, তার সঙ্গে নির্বাচিত প্রতিনিধি, সামাজিক শক্তি সমূহ, বিভিন্ন রাজনৈতিক দল সবাই মিলে এই কাজটা যেন করে। তাহলে হয়তো আমরা অনেকখানি গ্যারান্টি করতে পারতাম যাতে আমরা এই শারীরিক দূরত্ব বজায় রাখতে চাই। কথা প্রসঙ্গে আমি বলিনি, সামাজিক দূরত্ব শব্দটা কেউ কেউ আপত্তি করছেন। আমাদের সামাজিক দূরত্বের কথা বললে চলবে না, বরঞ্চ আমরা সামাজিকভাবে আরও নৈকট্য স্থাপন করতে হবে। কিন্তু শারীরিক দূরত্ব আমাদের রাখা দরকার, যেটা 3 ফুটের কথা বলছি, কেউ 6 ফুট বলেন, আমরা 3 ফুট মেনে চলছি। আমি 3 ফুটের উপরে ধরে কথা বলছি, সেই শারীরিক দূরত্ব আমরা রাখতে পারছি না। কেন? আবার একই কথা বলি, কি হচ্ছে সারা দেশে আপনারা জানেন। গত দিনটা বাদ দেন, সেই দিন বাদ দিলে তার আগের 5 দিনে সারা দেশে ত্রাণ সামগ্রী যেগুলো লুট হয়ে গেছিল, সেখান থেকে 121 টন চাল শুধু উদ্ধার করা হয়েছে। আমি বলছি চাল শুধু উদ্ধার করা হয়েছে, উদ্ধার করা যায়নি কতগুলো, হয়তো হতে পারে আরও এরকম 121 টন। এই যারা যারা এই কাজগুলো করছেন, তাদের জন্য যারা হোতা রাঘব বোয়াল, তারা কারা আমরা বুঝি না? কোনো বিরোধী দল আছে এটার মধ্যে? সরকার নির্দেশ দিয়েছেন, সরাসরি প্রশাসনযুক্ত, আর তার সাথে তারা তার নিজেদের দলের লোকজন ঢুকে দিয়েছেন। ইউনিয়ন কাউন্সিল লোক যাচ্ছে, সেগুলো তাদের দলের লোক, এবং তারা একের পর এক লুটপাট করে যাচ্ছে, এবং প্রতিদিন এই কাজটা হচ্ছে, কিন্তু সেই সম্পর্কে সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেননি। আজকের পত্রিকায় আপনারা দেখেছেন, ঢাকা মহানগরে ওএমএসের চাল বিক্রি বন্ধ হয়ে গেছে, 10 টাকা করে দেওয়া যেত। সেই চাল বিক্রি করবার কারণ হিসেবে তারা বলছেন যে এর ফলে শারীরিক দূরত্ব ঠিক মতো বজায় রাখা যায় না। এটা কি কোনো কথা হলো? সরকারি প্রতিষ্ঠান যখন ট্রাকে করে চাল বিতরণ করে, মানুষজনকে যদি বলা হয়, আমরা তো পত্রিকায় ছবি দেখেছি কোনো কোনো জায়গাতে এরকম চাল বিতরণ করবার সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে যারা যারা চাল নিতে এসছেন তারা সেটা মেনে চলছেন। আমি নিজে যে জায়গাগুলোতে ত্রাণ বিতরণ করতে গেছি, সেখানে এই পদ্ধতি অনুসরণ করবার চেষ্টা করেছি। আমি দেখেছি মানুষ যথেষ্ট পরিমাণে সহযোগী। আমি যদিও বাংলাদেশে অনেকের, ভদ্রলোকদের, অনেক মানুষের, বিশেষ করে ক্ষমতাসীনদের একটা বলবার অভ্যাস আছে, বাঙালি আসলে নিয়ম শৃঙ্খলা মানতে চায় না। আমি মানি বাঙালি নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে হয়তো ওরকম করে বড় হয়নি, অভাবের মধ্যে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সেটা কষ্ট হয়ে যায়। তারপরেও অভিযোগ নয়, তারপরেও বাস্তব সত্য কথা হচ্ছে, যদি মানুষকে বুঝিয়ে কাজ করে বলা যায় তাহলে তারা সেটা করে, কিন্তু সেই কাজটা করা হয়নি। এখন যে ওএমএসের চাল বন্ধ হলো, এই মানুষগুলো কী খেয়ে বাঁচবে? এখন পর্যন্ত এই সমস্ত মানুষ, আবার বলছি, একেবারে দারিদ্র্যসীমার নিচে ইনফরমাল সেক্টরে চাকরি করেন, কোনো রকমের দিন আনে দিন খায়, নিম্ন মধ্যবিত্ত চাকরিজীবী যারা রেমিটেন্স দেন বলে, যাদের ব্যাপারে এত কথাবার্তা বলা হয়, সেই সমস্ত মানুষগুলো পর্যন্ত তাদের কোনো ইনকামের না। এসে কতদিনের জন্য আটকে যাবেন, কি করবেন? কারো জন্য সরকার কোনো ব্যবস্থা করেননি। গতকাল নববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণের মধ্যেও দেখুন, আপনারা খেয়াল করুন, এই সম্পর্কে যে বিষয়গুলো আমি এখানে তুলে ধরলাম তাদের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। এই সমস্যা যদি মোকাবেলা করতে হয়, তাহলে আমাদের সবাই মিলে তো মোকাবেলা করতে হবে। আপনারা হয়তো এটা জানেন, গতকালকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো একসাথে স্কাইপের মাধ্যমে অনলাইনে একটা সভা করেছেন। সরকারি দল, সরকারি জোটকে তাদের দাওয়াত করেছে, তারা আসেননি।
উদ্দেশ্য ছিল একটা সমঝোতা করা, একটা সংলাপ করা, সবাই মিলে আমরা কিভাবে এই জাতীয় দুর্যোগে কিছু অবদান রাখতে পারি সম্মিলিতভাবে, একটা জাতীয় উদ্যোগ তৈরি করা যায় কিনা। ওনারা আসেননি, তাদের পক্ষ থেকে কোনো ইতিবাচক মনোভাব নেই। অথচ এই আমাদের পাশে দেখেন নরেন্দ্র মোদী, উনি আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে ফোন করেছেন। পশ্চিমবঙ্গে অভিজিৎ ব্যানার্জি যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তাকে নিজের উপদেষ্টা করে নিয়েছেন। স্বয়ং ট্রাম্প বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাইরোলজিস্ট ডক্টর ফাউসিকে তার উপদেষ্টা নিয়োগ করেছেন। এবং কেউ কেউ হয়তো আপনারা টেলিভিশনে দেখেছেন, একটা মিটিংয়ের মধ্যে, এই দুর্যোগ মোকাবেলা কমিটির মধ্যে বৈঠকে ট্রাম্প থাকেন, বিল গেটস থাকেন, ফাউসি থাকেন, আমেরিকার যত সমস্ত মাথাওয়ালা মানুষ তারা সবাই থাকেন। এবং সেইখানে যখন ট্রাম্প বক্তৃতা করেন, সেই সবাই দাঁড়িয়ে ফাউসি বলতে পারেন, যদিও তিনি ট্রাম্পের এই বিষয়ে বিশেষ উপদেষ্টা, তিনি বলেন, মিস্টার প্রেসিডেন্ট, আপনাকে সম্পূর্ণ সম্মান রেখে বলছি, আপনি যেটা বলেছেন সেটা ভুল এবং এটাই হচ্ছে সঠিক। তিনি একটা প্রস্তাব তুলে ধরেন। আপনারা হুর এমডিকে দেখেছেন, ডিজিকে দেখেছেন, তিনি সরাসরি বলেছেন এর মধ্যে রাজনীতি আনবার চেষ্টা করবেন না, এবং বলেছেন এটা মোকাবেলা করতে হবে, তার জন্য যা করা উচিত তাই, এবং সেটা সবার মেনে চলা দরকার। কিন্তু আমাদের দেশে আমাদের সরকার এখন যারা ক্ষমতা আছেন, কিভাবে আছেন না আছেন সেই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু আছেন যেহেতু সবাইকে নিয়ে করবেন না কেন? নিজেরা তো পারছেন না। সত্যি কথা হলো, এখন পর্যন্ত 2 কোটি পরিবারের জন্য কিছু লিপ সার্ভিস দেওয়া, লোক দেখানো কিছু ত্রাণের নাম করে লুটপাট চড়া, বহু জায়গা থেকে আমি কমপ্লেন পেয়েছি, মানুষ ত্রাণ পায়নি। আমাকে আজকে সকালেও একজন ফোন করেছেন, আমাদের এলাকাতে যে ত্রাণ বিতরণ করা হয়েছে শুধু সরকারি দলের লোকজনকে দেখে দেখে দেওয়া হয়েছে, আমাদেরকে দেখা হয়নি। আমি কোনো অভিযোগ তুলবার জন্য কথা বলছি না, কিন্তু নিশ্চয়ই এই সম্পর্কে আমি মনে করি সরকারি দলের সতর্ক থাকা উচিত। আমি বলছি, আবারও বলি, কোনো রাজনীতি নয় আপনাকে পদত্যাগ করার কথা বলছে, কিন্তু একা যে পারছেন না এই সত্য স্বীকার করা উচিত। এই সরকার কি আছে তাদের কাছে সম্পদ জানি না, এত যে বড় বড় উন্নয়নের কথাবার্তা বলা হয়েছে, কেন এখন পর্যন্ত এই 2 কোটি পরিবারকে নগদ অর্থ সাহায্য বা খাদ্য সাহায্য দিতে পারবেন না? গবেষণা প্রতিষ্ঠান সিপিডি একটা গতকালকে বা পরশুদিন, যেটা গতকালকে পত্রিকায় আমি দেখেছি, প্রস্তাবনায় এই 2 কোটি পরিবারের কথা বলেছেন। এদের নগদ এই সাহায্য দেওয়ার জন্য তারা 6 মাস বলেছেন তাদেরকে চালিয়ে নেবার জন্যে 1 লক্ষ কোটি টাকারও কম সম্ভবত, এই মুহূর্তে আমার অঙ্কটা মনে হয় 83 বা 87 হাজার কোটি টাকা হলে তাদের এই ব্যবস্থা করা যেতে পারে। সরকারের কাছে এই 1 লক্ষ কোটি টাকা নাই, এই 1 লক্ষ কোটি টাকার ব্যবস্থা করতে পারেন না। বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে তারা এ ব্যাপারে সাহায্য চেয়েছেন বলে ভুয়া একটা নিউজ করেছিল, আমি শুনেছি। আমি সত্য অসত্য জানি না, কিন্তু সেটা এখন পর্যন্ত আপনারা অন্য জায়গায় দেখতে পারবেন। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছিলাম, দরকার লাগলে এডিপি কাটেন, দরকার লাগলে বাজেট থেকে অর্থ সংগ্রহের ব্যবস্থা করেন, যে কোনো পদ্ধতিতে এই গরিব মানুষদের, এই নিরন্ন মানুষদের, এই অসহায় বুভুক্ষ মানুষদের যদি বাঁচানো না যায়, তাহলে দিন বেশি নেই যখন রাস্তাঘাটে সমস্ত লকডাউন বন্ধ করে মানুষ পেটের তাগিদে ক্ষুধার আগুনে জ্বলতে জ্বলতে বেরিয়ে আসবে। এই পরিস্থিতি আমাদের কোনো ভালো জায়গায় নিয়ে যাবে না। নববর্ষে বছরের প্রথম দিনে আমি আপনাদের খুব ভালো কথা বলতে পারলাম না হয়তো, কিন্তু আমি মনে করি এটাই আমাদের সামনে চ্যালেঞ্জ, এবং তাই এই কথাগুলো এখন বলা উচিত। এটা সবার জন্যই সত্যি যে এই চ্যালেঞ্জ আমাদের সবাই মিলে মোকাবেলা করতে হবে। এখন যদি রাগ করে বলেন যে খালি কথা বলে ওরা, ওদের আমার দরকার নেই, আমি একলাই কাজ করতে পারবো, সেটা ঠিক হবে না। কারণ কেউ এখন সরকারের বিরোধিতা করবার জন্য নামিনি, সবাই একটাই কথা বলছে, আপনি একা পারবেন না, আপনি একা পারছেন না, অতএব সবাইকে নিয়ে কাজ করবার চিন্তা করেন। আর যদি নাই পারেন, প্রথম আমি খুব দৃঢ়ভাবে আবারও বলি, এই ত্রাণ বিতরণের ব্যবস্থা নিশ্চিতভাবে আপনারা দলের হাতে আর আপনার দুর্নীতিবাজ প্রশাসনের হাতে রাখলে চলবে না। এই জন্য সামরিক বাহিনীর হাতে এই দায়িত্ব দিয়ে সবাইকে মিলে সমন্বয় করেন। ওই রকম জাতীয় সমন্বয় কমিটি করবেন না, এবং জাতীয় সমন্বয় কমিটির সেই রকম আহ্বায়ক নিয়োগ করবেন না যিনি বলেন যে আমার সাথে কারো কোনো সমন্বয় নাই, আমি আমার মতো চলছি। আমি অবাক হই যে এই রকমও এখন পর্যন্ত মন্ত্রীরা বলতে পারেন, এবং বিভিন্ন মন্ত্রী গতকালকে পর্যন্ত দেখলাম কেবল বিরোধী দলকে সমালোচনা করবার কাজেই ব্যস্ত আছেন। এগুলো ছেড়ে দিয়ে আসুন সবাই মিলে দেশ গড়বার জন্যে আমরা যাতে
কাজ করি, সেই লক্ষ্যটাই আমাদের নেওয়া উচিত। আর যে কোনোভাবেই নিজেদেরকে প্রকাশ করবার জন্যই একটা কাজ করতে হবে এমন তো কোনো কথা নেই। আমার খুব অবাক লেগেছে, আমি পত্রিকায় নিউজে দেখেছি যে সমস্ত ত্রাণ দেওয়া সেই ত্রাণের প্যাকেটের উপরে লেখা হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার। এটা কি উপহার? যারা লিখেছেন তাদেরকে আমি জিজ্ঞেস করছি, যারা লিখতে বলেছেন তাদেরকে জিজ্ঞেস করছি, এটা কারো ব্যক্তিগত উপহার? এটা তো অধিকার। আমি বলছি এটা অধিকার। আমি এই রাষ্ট্রের নাগরিক। একটা প্রাকৃতিক দুর্যোগে, একটা ভয়ঙ্কর ভাইরাসের আক্রমণে যদি সমগ্র বিশ্ব তার সাথে সাথে আমার দেশে আক্রান্ত হয়, আমি যদি মরবার পথে যাই, আমাকে বাঁচানোর দায়িত্ব তো রাষ্ট্রের, সরকারের। এটা আমার অধিকার, মৌলিক অধিকার। সেখানে উপহার কথা বলে অন্যদেরকে কিছু মনে করবে না, ছোট করা হয়, এই মানসিকতা বদলান। আর একটা কথা বলি, খুবই বিস্ময়কর, এটা আমি ফেসবুকে দেখেছি গতকালকে। ব্রাহ্মণবাড়ির এক জায়গায় একটা ছবি মিছিল করেছে 20-25 জন, জয় বাংলা স্লোগান দিতে দিতে একজনের হাতে একটা কাটা পা। একজন চেয়ারম্যান, একজন প্রাক্তন চেয়ারম্যানের 2 গ্রুপের মধ্যে মারামারি। এর খবর অনেক পেয়েছি। এক তো লুটপাটের মধ্যে আছেন, চুরির মধ্যে আছেন, তারপরে এত বড় রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে যেতে পারেন আপনারা? বন্ধ করতে পারে না? পুলিশ প্রশাসন সহ সমস্ত প্রশাসনকে আমি বলবো এগুলোর দিকে নজর দেন। এই চুরি ধরতে পারলে ব্যবস্থা নেব এটা বললে তো চলবে না, বরঞ্চ চুরি ধরতে পারতে হবে। এটাই পুলিশের দায়িত্ব করে জানি। এটা সরকারের কি দায়িত্ব আছে, সরকার কি করবেন, সরকারি দল কি করবে, সেটা তারা বলবেন। কিন্তু সবার দায়িত্ব এই প্রসঙ্গে আছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর একটা বিষয় আমি স্পষ্ট বলি, এই বেতনহীন, বেতন না পাওয়া শ্রমিকদের গায়ে হাত তুলবেন না। তীব্র ভাষায় আমি নিন্দা করছি। গত পরশুদিন গাজীপুরের শ্রমিকরা যখন বেতনের দাবিতে বিক্ষোভ করছিল, তাদের উপরে পুলিশ হামলা করেছে। কোনোভাবেই এটা চলতে পারে না। রাস্তায় যাতে লোক অযথা চলাচল না করে, তার জন্য যখন কাজ করছেন তখন যাই করেন, লোকজনকে কান ধরে উঠা বসা করতে পারবেন না, তাদের মারধর করতে পারবেন না। ঢাকা মহানগরীটা বন্ধ হয়েছে, তা আমি খুশি হয়েছি, কিন্তু বাইরে শ্রমিকদের উপরে পেটাবার অধিকার কে কাকে দিয়েছে? কেন? এত বড় দুর্যোগের মধ্যে যখন মানবতার ডাক সবচেয়ে বড়, তখন এইভাবে পুলিশি নির্যাতন কোনোভাবেই সহ্য করার কথা নয়। নববর্ষে আবারও বলি, সবাই মিলে আসুন বাংলাদেশকে রক্ষা করি এই দুর্যোগের মধ্যে। আমরা সত্যি সত্যি আগামী নববর্ষ আরো সুন্দর সুন্দর সূর্যোদয়, সুন্দর ফুলের প্রস্ফুটন, সুন্দর জীবনের আলোড়ন আন্দোলন দেখতে আমরা যাতে আরো বেশি করে নিজেদের নিবেদন করি। একটা সুন্দর বাংলাদেশ গড়বার প্রত্যাশায় আমরা যাতে আরো বেশি ব্রতী হই, এই আশায় আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। খোদা হাফেজ।